আদ্রিতা মোমোকে নিয়ে বাড়িতে ঢুকতে একই রকম দেখতে দুটো মেয়ে ওদের দিকে দৌড়ে এলো। মোমো একটু চমকে উঠে ওদের দিকে তাকিয়ে রইল। মেয়ে দুটো একই সাথে বলল, আমি অনিমা ও নীলিমা। তোমার নাম? মোমো আদ্রিতার দিকে তাকিয়ে পিস পিস করে বলল, কোনটাকে? আদ্রিতা একটা মিষ্টি হাসি দিয়ে কেটে পড়ল। মোমো কিছু বলতে গিয়েও বলতে পারল না। একটা নকল হাসি দিয়ে বলল, ফারিহা আফরিন মোমো। দুজনেই আবার একসাথে বলল, মোমো আপু বলো তো, কে অনি আর কে নীলি? বলতে না পারলে কিন্তু তুমি ফেল। মোমো দুজনের দিকে তাকিয়ে কনফিউজড হয়ে গেল। সে এমনিতেও জানে না কে অনিমা আর কে নীলিমা। ফার্স্ট ফেল তো পরের কথা, কিন্তু উত্তর না দিলে এভাবে দোরগোড়ায় দাঁড় করিয়ে রাখবে মনে হচ্ছে। মোমো আন্দাজে বলল, তুমি অনিমা আর তুমি নীলিমা। দুই বোন একে অপরের দিকে তাকিয়ে হঠাৎই দৌড় দিতে দিতে বলল, তুমি পাস, তুমি পাস। মোমো বুঝলো না কিসের পাস। ওরা চলে যেতে আদ্রিতার আবারও আবির্ভাব হলো। এবার একলা না, কোলে প্রিয়ান্তু আছে। হাত বাড়াতে মোমোর কোলে চলে আসে। বাব্বা, কোলবাসা মেয়ে আমার, তোর সাথে তো একদিনই ভাব হয়ে গেছে। আগে তুই বল, তুই এভাবে চোরের মতো পালিয়ে গেলি কেন? আমার দুইটা বোন ফাজিলের হাড্ডি, যারে সামনে পাই তারই খালি প্রশ্ন করে কে অনি আর কে নীলি। না পারলে এমন শাকসুন্নির মতো হাসি দেয়, তুই কেমনে পারলি? আন্দাজে বলে দিয়েছি। আচ্ছা, কি পাস করার কথা বলছিল? পরে জানবি, চল সবার সাথে পরিচয় করিয়ে দেই। ওরা রান্নাঘরে গেল। সেখানে মা চাচিরা রান্নার কাজ করছেন। ওকে দেখে এগিয়ে এলেন। মোমো সবাইকে সালাম দিল। এ কথায় সবাই বুঝে নিলেন মোমো বেশ ভালোই রান্না পারে। বসার ঘরে আস্তে আস্তে আদ্রিতা বলল, অনিয়ন নীলি আমার ছোটো চাচির মেয়ে। ক্লাস 8-এ পড়ে দুজনেই। একটু আগে বোধহয় স্কুল থেকে এসেছে। আমার ছোটো চাচা ইঞ্জিনিয়ার, উনি নিজের কাজে ব্যস্ত। আমার বড় চাচা, মানে তুই যার কোম্পানিতে কাজ করিস, তার 2 ছেলে মেয়ে। আমার ভাইটা কোম্পানিতে এমডি হিসাবে আছে। যদিও ওর ব্যবসার প্রতি ইন্টারেস্ট কম, তবুও চাচারা অবাধ্য হতে পারে না, তাই তাই কাজ করছে। আর বোন ঋতু কলেজ থেকে আসেনি মেবি। আমার বোন নিক্কন কার্ডিওলজিস্ট। আমার আব্বুর পথে অনুসরণ করেছে বোনটা। আব্বু নিক্কন দুজনেই এখন হসপিটালে মেবি। বাসায় আসতে আসতে রাত হবে। আর আমার আপন ভাইকে তো চিনিস, মিনু ভাই বলে যে সবাই। উনি তোর আপন ভাই? হ্যাঁ, আমার বড় ভাই। আর সোফায় রসনালা বসে ওদের দেখছিলেন। চোখ পড়তে কাছে ডেকে বললেন, এদিকে আয় তো দিদিভাই। মোমো গিয়ে সোফায় বসলো। আদ্রিতা ওয়াশরুমে যাওয়ার বাহানা দিয়ে আবারও কেটে পড়ল। রসনারা মোমোকে বললেন, দিদিভাই পান বানাতে পারিস? মোমো হেসে বলল, পারি। তিনি পেছনে ইশারা করে বললেন, দেখ তো ওই যে ছোট টেবিলটার উপর পানের বাটা আছে কিনা, থাকলে নিয়ে আয়। মোমো গিয়ে নিয়ে এসে পাশে বসলো। বানাতো দেখি একটা পান, খুব খেতে ইচ্ছে করছে। মোমো পান বানাতে লাগলো। তিনি কিছুক্ষণ চেয়ে থেকে বললেন, আগে কখনো বানিয়েছিস? মোমো হালকা হেসে বলল, দাদু থাকতে কয়েকবার বানিয়েছিলাম। প্রায় দেখতাম দাদু নিজে পান বানিয়ে খেত। বানানোর সময় তাকিয়ে থাকতাম। আমাকে তাকিয়ে থাকতে দেখে দাদু শিখিয়ে দিয়েছিল, তখন বানিয়েছিলাম। তারপর অনেকবার বানিয়েছিলাম। দাদু মারা গেছে আজ 10-12 বছর। আহা গো, কে কে আছে তোমার? আম্মু নেই, ছোটোবেলায় মারা গেছে। দাদুর কাছে মানুষ হয়েছি। দাদু মারা যাওয়ার পর মাদুরি খালা আমার দেখাশোনা করত। আব্বু তো কাজে বাহিরে থাকতেন সারাদিন। রাতের সময়টুকু দেখা হতো। ছুটির দিনে ঘুরতে নিয়ে যেত আমাকে আব্বু। দাদু তোমার ফান। বলে মোমো থেমে গেল। বলে মুখ ফুসকে দাদু শব্দটা বেরিয়ে গেছে। রসনারা হেসে বললেন, দে দিদিভাই, তোর মুখে দাদু ডাকটা শুনে মনটা ভরে গেল। পুরনো মানুষ থেকে দিদুন শুনতে শুনতে কান ফসে গেল, তাই না দিদুন? দুজনেই দরজার দিকে তাকিয়ে দেখলো ঋতু দাঁড়িয়ে আছে। রসনারার কাছে এসে বলল, তাহলে আবার থেকে তোমাকে পোকলা বুড়ি বলে ডাকবো, ভালো লাগবে শুনতে? তিনি হাসলেন। ঋতু মোমোর দিকে তাকিয়ে বলল, তুমি ছবির থেকেও আসলেই অনেক সুইট দেখতে। শুনে মোমো অপ্রস্তুত হয়ে গেল। ঋতু পানি নিতে নিতে বলল, আমার থেকে তুমি 1 পয়েন্ট পেয়ে গেলে। রসনারও মাথা উপর নিচ দুলিয়ে বলল, আমারও পছন্দ হয়ে গেছো দিদিভাই। আমাকে এভাবে প্রতিদিন পান বানিয়ে খাওয়াতে হবে কিন্তু। মোমো আগা মাথায় কিছুই বুঝলো না। এদিকে সবাই খাবার টেবিলে এনে রাখতে লাগলো। 2:30 বাজতে চলল। পেটদুসি তাড়া দিয়ে বলল, ঋতু চট করে গোসল সেরে আয়। যাই, তোমার সাথে আরও কথা হবে, ঠিক আছে? ঋতু চলে গেল। মোমো কী করবে বুঝতে পারল না। সব মিলিয়ে কেমন এক অদ্ভুত লাগছে। দুপুরের খাওয়াটা এখানেই হলো। খাওয়া শেষে তুলির সাথে কথা হলো। বেশ মিশুক, ওর সাথে চট করে মিশে গেল।
এ কথায় ও কথায় অনেক গল্প হলো। নাবিলও মোমোর পিছন পিছন ঘুরলো যতক্ষণ ছিল। কেউ ছাড়তেই চাইছিল না। সন্ধ্যার আগে আগে কোনো মতে কাজের বাহানা দিয়ে বেরিয়ে এসে হাঁপ ছাড়ল। বাহিরে এসে হঠাৎ মনে পড়লো আলিফকে দেখতে পাইনি আজ, হয়তো বাড়িতে নেই। থাকলে খাবার টেবিলে হলেও দেখতে পেত। ভালোই হয়েছে, যা অস্বস্তির মধ্যে দিয়ে গেছে কয়েক ঘন্টা, ও থাকলে অতিষ্ঠ হয়ে যেত। মোমো গেট দিয়ে বেরিয়ে যেতেই একটা কালো গাড়ি ঢুকলো। বাড়ির সবাই আলোচনা করছে মোমোকে নিয়ে কার কেমন লেগেছে। সবাই সবার কথা শুনে বুঝতে পারলো সবারই ওকে পছন্দ হয়েছে। ফেরদৌসী একটু সংকোচ করে বললেন, ডিভোর্সি মেয়ের সাথে বিয়ে দিলে লোকে কি বলবে? রওশনারা তার কথা উড়িয়ে দিয়ে বললেন, আমাদের মেয়ে লাগবে, আমরা ওর সাথে থাকবো। লোক তো আর থাকবে না, তাহলে ওদের কথা শুনে এমন ভালো মেয়ে হাতছাড়া কেন করব। এখন কথা হলো দাদুভাইয়ের পছন্দ হয় কিনা সেটা। কে দাদুমণি? সবাই তাকিয়ে দেখলো রিয়ান এসেছে, সাথে আলিফ। আদ্রিতা জিজ্ঞেস করলো, তোর না কালকে আসার কথা? রিয়ান ঘড়ি খুলতে খুলতে সোফায় বসে বলল, কাজ শেষ, ফ্লাইট পেলাম তাই চলে এলাম। তা এত কী নিয়ে বৈঠক বসালে সন্ধ্যাবেলা? ঋতু দৌড়ে এসে বলল, ভাইয়া আরেকটু আগে আসতি, কী যে মিস করলি। তুলি ভাবি এক গ্লাস পানি এগিয়ে দিল। ও গ্লাসটা নিয়ে বলল, কি মিস করলাম? তোর বউকে। শুনে রিয়ানের নাকে মুখে পানি উঠে কাশতে লাগলো। ফেরদৌসী এসে হালকা করে ওর পিঠে চাপড় দিতে দিতে ঋতুকে বললেন, এখন এসব কথা কি না বললেই নয়? ছেলেটা মাত্র এলো এত জার্নি করে। কাশি থামার পর রিয়ানকে বললেন, যা ফ্রেশ হয়ে আয়। পুলিশ সবার জন্য চা নাস্তা আনলো। সবাই নাস্তা করতে করতে আলোচনা করতে লাগলো কে মোমোকে 10-এ কত দিল, কার কোন জিনিস ভালো লাগলো। রিয়ানের মাথায় কিছুই ঢুকছে না। কিছু বুঝতে না পেরে ও উঠে ফ্রেশ হতে চলে গেল। আলিফও কিছু বুঝতে পারছে না কাকে নিয়ে আলোচনা হচ্ছে, তাই আদ্রিতাকে আলোচনার বিষয়বস্তু জিজ্ঞেস করতে ও বলল, তোমাকে তো কিছু বলা হয়নি, কালকে তো ছিলে না। আমি কালকে একটা প্রস্তাব দিয়েছিলাম রিয়ানের বিয়ে নিয়ে। তাই নাকি? তাহলে তো মিস করে গেলাম। কালকে হঠাৎ এত মাথা ব্যথা করলো। তা কি প্রস্তাব দিলে শালাবাবুর বিয়ে নিয়ে? আমার ফ্রেন্ড মোমোকে দেখেছো না? ওকে আমার ভাইয়ের বউ করার জন্য প্রস্তাব দিয়েছি। সবাই দেখতে চেয়েছিল তাই নিয়ে এসেছিলাম ওকে, সেটা নিয়ে এখন আলোচনা চলছে। মোমোর কথা শুনে আলিফের মুখের হাসিটা যেন উধাও হয়ে গেল। কালকে রাতে মাথা ব্যথা ওঠার রুমে চলে গিয়েছিল। রিয়ান ফোন দিয়ে বলেছিল ওকে গিয়ে রিসিভ করতে, কাউকে যেন না বলে। তাই তো দুপুরের আগে বেরিয়ে গিয়েছিল রিয়ানকে নিয়ে আসতে। বাড়িতে থাকতেও এই ব্যাপারে গুণাক্ষরে টের পায়নি। আর এত কিছু হয়ে গেল। সবার কথা শুনেও বোঝা গেল মোমোকে সবারই কম বেশি পছন্দ হয়েছে। কিন্তু আলিফের ভিতরে অশান্তির জ্বর আরও বেশি বেড়ে গেল। নাস্তা না করে রুমের দিকে হাঁটা দিল সে। যেহেতু অফিস থেকে ছুটি দিয়ে দিয়েছে, তাহলে আর এই সন্ধ্যাবেলা ওখানে গিয়ে কোনো কাজ নেই। মোমো সোজা বাসায় চলে গেল। দরজা খুলে বর্ষা বলল, কি রাজ এত তাড়াতাড়ি? মোমো ঢুকে সোফায় হেলান দিয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে রইল। বৃষ্টি এসে বলল, কিছু হয়েছে নাকি? এমন করে তাকিয়ে আছিস কেন? কিছু না, ক্লান্ত লাগছে। আজকে জানলাম আমার ফ্রেন্ডের সাসার কোম্পানিতে কাজ করছি। বর্ষা এক গ্লাস পানি এনে বলল, কে? আদ্রিতা। মোমো পানি খেয়ে বলল, আজকে আমাকে ওদের বাড়িতে নিয়ে গিয়েছিল, তাই এত তাড়াতাড়ি আসতে পেরেছি। নিনিটা এসে পায়ে পায়ে ঘুরতে লাগলো। ওকে কোলে নিয়ে রুমে চলে এলো। ফ্রেশ হয়ে নিনিকে জড়িয়ে ধরে ঘুম দিল। বিড়ালটাও মালিকের মতিগতি বুঝতে পেরে আরাম করে চোখ বন্ধ করে ফেলেছে। অফিসে গিয়ে মোমোর মেজাজ খারাপ হয়ে গেল। 10টা মোটা ফাইল ওর টেবিলের উপর। ব্যাগটা চেয়ারে আটকে রেখে ফাইল খুলে বসলো। আজকে কখন কাজ শেষ হয় কে জানে। 2 ঘন্টা পর একটা ফাইল শেষ করে আরেকটা নিতেই ফারিজাকে বাঁকা হাসি দিয়ে ওর সামনে দিয়ে যেতে দেখলো। তৌসিফা ওকে পাশ থেকে ডেকে ফিসফিস করে বলল, তোর সাথে কি ফারিজার কোনো সমস্যা হয়েছে? মোমো ফাইল দেখতে দেখতে বলল, অযথা আমার সাথে ঝামেলা করলে কি করা। এই নিয়ে দুটো মেয়েকে মিথ্যে অপবাদ দিয়ে কাজ ছেড়ে দিতে বাধ্য করেছে। সবাই জানে কিন্তু কেউ ভয়ে মুখ খুলে না। তৌসিফার কথা শেষ হতেই প্লাবন এসে বলল, মোমো, তোমাকে বড় স্যার ডাকছেন। মোমো তৌসিফা একে অপরের দিকে তাকালো। মোমো দরজায় নক করে বলল, আসবো স্যার? ভিতর থেকে পারমিশন পেয়ে ঢুকলো। এই 1 সপ্তাহে কখনো রাকিব হাসান ডাকেননি। যত কাজ করেছে হয় মিনহাজ দিয়েছে, না হয় অন্য কেউ দিয়ে গেছে। এই প্রথম তার সাথে সরাসরি কথা হবে। রাকিব হাসান রিয়ানকে কাজের দায়িত্ব দিয়েছেন 1 বছর হবে। ছেলে কাজের যোগ্য হয়ে যাওয়ার তারপর উপর ভার দিয়েছেন। তবুও মাঝে মধ্যে রিয়ান উপস্থিত না থাকলে বা বড় কোনো ডিল আসলে তিনিই সামলান। এখনও তাই।
গতকাল মাত্র রিয়ান এসেছে বিদেশ থেকে। ভেবেছিলেন বাসায় বসে ক্রিকেট ম্যাচটা দেখবেন, কিন্তু ফেরদৌসী তাকে পাঠিয়ে দিলেন জোর করে। বিয়ের ব্যাপারে সবাই বেশ উত্তেজিত, তাই রিয়ানের সাথে সবাই কথা বলতে চাই। অনেকটা বিয়ের কারণ দেখিয়ে পাঠিয়ে দিলেন রাকিবকে অফিসে। এটা তার বুঝতে অসুবিধা হয়নি। তাছাড়া তারও মমকে দেখা দরকার। সবাই কেমন মেয়ে ছেলের জন্য পছন্দ করছে। গতকালকে দেখতে পারেননি অফিসে থাকার কারণে। যেহেতু মম তারই কোম্পানিতে জব করে, এক শুধুই যাচাই করে নেওয়া যাবে মম কেমন, তার কাজ কেমন। তাই আর ফেরদৌসী অফিস আসার জন্য করা জোরাজুরিতে না করেননি। এমনিতেই ভালোই জেনেছে খোঁজখবর নিয়ে, কাজে পটু। এখন তিনি দেখতে চান কতটা কাজে পটু এবং কতটা ভার সে নিতে পারে। মম ঢুকতে একবার আগাগোড়া দেখলেন তিনি। বেশ সিমসাম, একটা সাধারণ হালকা নীল রঙের সালোয়ার পরে আছে, মাথায় খোপা করা, হাতে একটা গড়ি পরে আছে। বোঝা যাচ্ছে বেশ পুরনো হয়েছে। গলায় আইডি কার্ড ঝুলছে। ওকে দেখে রাকিব হাসানের ভালোই পছন্দ হলো। তিনি বললেন, এখানে 9টা ইম্পর্টেন্ট ফাইল আছে, কালকের মধ্যে লাগবে। সব কিছু চেক করে কালকে রিপোর্ট জানাবে। মম কিছু বলতে পারলো না। এক মুহূর্ত তাকিয়ে থেকে ফাইল নিয়ে বেরিয়ে এলো। বেশ ভারী ফাইলগুলো, সামলাতেও হিমশিম খাচ্ছে। টেবিলে যাওয়ার আগে একটা ফাইল পড়ে গেল। ও কি করবে বুঝতে পারলো না। ফাইলটা নিতে গেলে আরও ফাইল পড়ে যাবে, আবার রেখেও যেতে পারছে না। ওর ভাবনার মাঝে রাসেল এসে ফাইলটা তুলে দিয়ে বলল, বেশ ভারী মনে হচ্ছে, আমাকে দাও। রাসেল মম থেকে অনেক সিনিয়র, দু একবার দেখেছিল, কিন্তু কথা হয়নি। ও না চাইতেও রাসেল জোর করে ফাইলগুলো নিয়ে নিল। নেওয়ার সময় সে মমর হাতের উপর হাত রেখে ফাইলগুলো নিল। ওর খেয়াল হতে দ্রুত হাত সরিয়ে নিল ফাইল থেকে। রাসেল একটা মিষ্টি হাসি দিয়ে ওর টেবিলের দিকে এগিয়ে গেল। ফাইল নিয়ে মমর টেবিলে রাখতে বুঝতে পারলো সে ওর টেবিলের অবস্থান জানে। টেবিল দেখে বলল, বাব্বা, কত ফাইল জমেছে তোমার টেবিলে, আমি কি কিছু করে দেব? মম ভদ্রভাবে বলল, আমি পারবো, সমস্যা নেই। রাসেল ওর কাঁধে হাত রেখে বলল, গুড, তোমার মতো অ্যাক্টিভ নিউ মেম্বারই দরকার, বলে একটা হাসি দিয়ে চলে গেল। রাসেলের স্পর্শ মোটেই ভালো লাগেনি মমর। কাঠটা কেমন চেপে ধরেছিল। কথা বলার সময় তার চোখও মমর শরীরের বিভিন্ন জায়গায় ঘুরছিল। এর থেকে দূরে থাকতে হবে ভাবতে ভাবতে কাজে বসে পড়ল। মোট 19টা ফাইল নিয়ে হিমশিম খাচ্ছে। এক একটা ফাইল মোটা, হাজার একটা হিসেব নিকেশ। মম পাগলের মতো কাজ করছে। দুপুরের খাবারটাও স্কিপ করলো কাজের জন্য। এরই মধ্যে কয়েক কাপ কফি খেয়ে পেট ভর্তি করে ফেলেছে। আরেক কাপ কফি নিতে গিয়ে ফারিজার মুখোমুখি হয়ে গেল। মেয়েটার মুখ দেখলে রাগে পেটে পড়তে ইচ্ছে হয়। মম কফি মেকারে কফি বানাতে দিতে এসে বলে উঠল, কেমন আছেন মিস মম? ভালো। শুনলাম আপনি অনেক কাজের মেয়ে, চারদিকে অনেক সোনা মরে বেড়াচ্ছে। সব আপনার জন্যই, আপনি না থাকলে এটা সম্ভব হতো না। ফারিজা তৈরি হয়ে যাওয়া মমর কফির কাপটা হাতে নিয়ে বলল, তাই নাকি? তা কিভাবে? মম হেসে বলল, আপনি ওই দিন অপমান না করলে আমার জেদ চাপত না, আর আমিও কঠোর পরিশ্রম করার শক্তি পেতাম না। এক কাজ করবেন, আমাকে আপনার একটা ছবি বাঁধাই করে দিবেন। আপনার সাদমুখ দেখলে আমার কাজের স্পৃহা জন্মাবে, নতুন উদ্যমে কাজ করতে পারবো। বাই দ্য ওয়ে, কফিটা আমার ছিল, বলে ফারিজার হাত থেকে কফির কাপটা নিয়ে চলে গেল। ও অপমানের রাগে দাঁড়িয়ে থেকে মম যাওয়ার দিকে তাকিয়ে রইল। কফি নিয়ে বসতে তৌসিফা এসে বলল, ফের কফি? মম দীর্ঘশ্বাস ফেলে বলল, কি করব বলো, দুপুরে লাঞ্চ করতে পারিনি, ক্লান্তিতে চোখ বুজে আসে, তাই কফিটাই এখন সঙ্গী। তৌসিফা কম্পিউটারের কাজ করতে করতে বলল, তুমিও তো তাও কফি খেয়ে ঘুম তাড়াতে পারছো, আমার তো উল্টোটা হয়, কোথায় কফি কোথায় কি। এক মগ কফি খাওয়ার 10 মিনিট পর দেখবে বিছানায় আরাম করে ঘুম দিচ্ছি। মম হাসলো, ফাইলের দিকে মনোযোগ দিতে দিতে বলল, আচ্ছা, আমাদের কোম্পানির মালিকের বয়স হয়েছে, আর বিবাহিত, তাই না? তুমি কার কথা বলছো বড় স্যার? তাহলে মিস ফারিজা কি করে তার হবু বউ হয়? তৌসিফা বিষম খেলো। সে এমনভাবে তাকালো যেন মমর মাথা খারাপ হয়ে গেছে। ও অবিশ্বাসের সুরে বলল, তোমাকে এই কথা কে বলল? মম কম্পিউটার আর ফাইলের হিসাব মিলাতে মিলাতে বলল, সে নিজেই বলেছে সে নাকি রিয়ান স্যারের হবু বউ। তৌসিফা কথাটা শুনে হেসে বলল, তাই বলো, তুমি ছোট্ট স্যারের কথা বলছো? ওয়েট, কী বললে? হবু বউ? কে? মিস ফারিজা? আমি তো জানি সে স্যারের কোনো এককালের বান্ধবী ছিল। হবু বউ হলো কখন থেকে? আমি কি করে বলবো? আচ্ছা, ছোট স্যার আর বড় স্যার মানে? তুমি জানো না? বড় স্যার মানে রাকিব হাসান, যিনি তোমাকে ডেকেছেন, আর ছোট স্যার মানে রিয়ান হাসান, হচ্ছে তার ছেলে, যে বর্তমান কোম্পানির দায়িত্বে আছে। ছোট স্যার শুনলাম একটা ডিল করার জন্য সিঙ্গাপুর গেছেন 1 সপ্তাহের জন্য।
ও আচ্ছা, আমি তো ভাবলাম। মোমো একটা হাসি দিল। কি বেগমের মতো ভাবনা তার! ভাবতে নিজেকে হাস্যকর লাগছে। তৌসিফা হঠাৎই মোমোর কাছে এসে পিস পিস করে বলল, আমি শুনেছি মিস ফারিজা নাকি রিয়ান স্যারের উপর ক্রাশ। তাই এই কোম্পানিতে যত সুন্দরী মেয়ে আছে সবার পিছে পড়ে থাকে তাদের বের করার জন্য। যদি তার ভ্যাঙের মতো চেহারা ফেলে অন্য কোনো মেয়েকে পছন্দ করে ফেলে। তৌসিফে এমনভাবে হাসলো যেন সে একটা মজার কৌতুক বলেছে। মোমো নকল হাসি দিয়ে কাজে মন দিল। মাথায় একটা কথা ঘুরতে লাগলো, যদি তৌসিফার কথা সত্যি হয় তবে সে মোমোর পিছনে কেন পড়ল? রিয়ান বসে আছে ওর রুমে বেশ বিরক্ত নিয়ে। দুপুরের খাবারটা খেয়ে মাত্র শান্তিতে আরাম করতে এসেছিল, ভাই বোনগুলো তাও দিচ্ছে না। এসে বানরের মতো ক্যাসক্যাস করছে। 2 মিনিটেই মাথা ধরে গেল, কিন্তু কিছু বলতে পারছে না। ওরা নিজেদের মধ্যে কী যেন আলোচনা করছে। সারমর্ম হিসেবে বুঝলো কারো বিয়ে নিয়ে কথা হচ্ছে। তাদের সলা পরামর্শ শেষ হওয়ার পর সবাই একসাথে রিয়ানের দিকে ঘুরে বসলো। ও হতভম্বের মতো সবার দিকে তাকিয়ে বলল, কি? ঋতু বলল, তোর বিয়ে। রিয়ান অবিশ্বাসের সাথে বলল, দেখ ঋতু, আমার খুব ঘুম পাচ্ছে, ক্লান্ত লাগছে, ফাজলামি ভালো লাগে না। ফাজলামি কোথায় করলাম? ফেরদৌসী রুমে ঢুকলেন। মায়ের কথা শুনে রিয়ান বলল, জানা নেই শোনা নেই হুট করে বলছো আমার বিয়ে? নাহার চাচি বললেন, তো দেখে নে, তোদের কোম্পানিতেই তো কাজ করে, আমাদের সবার ভালো লেগেছে। মানে কি? কার কথা বলছো? অনি বলল, তোমার হবু বউ। আমার তো খুব ভালো লেগেছে, কত কিউট দেখতে। সারাটা সময় হেসে হেসে কথা বলছিল। নীলিও ওর সাথে তাল মেলালো। রিয়ান বলল, তাই বলে হুট করে বিয়ের কথা বলবে? রসনারা ওর সোফায় বসে পান চিবোচ্ছিলেন। ওর কথা শুনে বললেন, দাদু ভাই, আমার ওই নাত বউকেই চাই, এনে দিবি না? আদ্রিতা রিয়ানের কানে কানে বলল, তোর কোটের সন্ধান পাওয়া গেছে। রিয়ান আবার অবিশ্বাসের দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বলল, কোথায়? নিক্ষণ দাদির পাশে বসে বলল, কোটের কথা বলছিস তো? তোর হবু বউয়ের কাছেই পাওয়া গেছে। কি হবু বউ হবু বউ করছো? তোমরা কি পাগল হয়ে গেছো? এক কোট দিয়ে মনে হচ্ছে আমি জীবনের সবচেয়ে বড় ভুল করে ফেলেছি। রিয়ান রেগে গিয়ে রুম থেকে বেরিয়ে গেল। গিয়ে বসলো বারান্দায়। তুলিভাবি ওর রুমের দিকে যাচ্ছিল। ওকে বারান্দায় দেখে এসে বলল, কি গো ভাই, এখানে যে? রিয়ান একটু নরম হয়ে বলল, সবাই কি শুরু করলো বলো তো ভাবি? বিয়ে বিয়ে করে মাথাটা খাচ্ছে। ওই দিনের পর থেকে কথা নেই বার্তা নেই, বলছে বিয়ে। এভাবে হুট করে হয় নাকি সব কিছু? তুলিভাবি ওর পাশের চেয়ারটা টেনে বসে বলল, ভাই, বিয়ে তো হয়ে যাচ্ছে না। আমরা মেয়েকে দেখেছি শুধুমাত্র, কথাবার্তা কিছুই হয়নি। তোমার পছন্দ হলে তারপর কথা বলবে। তা ভাই, তোমার কি পছন্দ আছে? তুলিভাবির এমন প্রশ্নে হঠাৎ প্যান্টের পকেটে হাত দিল। কেন যেন দুলটা সব সময় ও সাথে নিয়েই ঘোরে। উত্তরে ও না বলল, তাহলে আর কি, দেখে নাও, সবাই সত্যি পছন্দ করেছে ওকে। ভাবি উঠে গেল। রিয়ান চুপ করে বসে রইল। হাতে দুলটার স্পর্শ পাচ্ছে। ও দুলটা বের করে দেখতে লাগলো। দুলের মালিককে পাওয়া গেল। তার সাথে বিয়ে দেওয়ার জন্য সবাই উঠে পড়ে লাগলো। ভিতরে কেমন একটা মিশ্র অনুভূতি হচ্ছে। রাগকে সাফিয়ে এক অদ্ভুত অনুভূতি হচ্ছে। এটার নামই কি মায়া? রাতে রওশনারার ঘর থেকে রিয়ানের ডাক পড়ল। ওর পিছু পিছু সবাই আসতে চেয়েছিল, কিন্তু রওশনারা না করে দিলেন। তিনি রিয়ানের সাথে একলা কথা বলতে চান। তার ইশারায় ঢুকেও দরজা মেরে দিল। ভাই বোন সবগুলো দরজায় কান পাতল। ফাঁসে কিছু মিস করে যায় যদি। আয় দাদু ভাই, আমার কোলে মাথা রেখে একটু বিশ্রাম নে। রিয়ানও ভালো বাচ্চা ছেলের মতো তার কোলে শুয়ে বলল, কতদিন যেন তোমার কোলে শুই না দিদুন, খুব মিস করি। তোমার আর আম্মুর কোলে যে কি শান্তি। তিনি মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, কেমন গেল এ কদিন দাদুভাই? ও আরামে চোখ বুজে বলল, একটু পরিশ্রম তো হয়েছে, সকাল বিকেল শুধু মিটিং আর মিটিং। তিনি হেসে বললেন, ঠিকমতো খাওয়া দাওয়া করেছিস? এত শুকনো লাগছে। কী যে বলো না তুমি, সকালে ব্রেকফাস্ট, দুবেলা খাবার, তার সাথে নাস্তা তো আছেই। খেয়ে খেয়ে বুড়ি বেড়ে গেছে। তাহলে তো আমার দাদুভাই বুড়িওয়ালা হয়ে গেছে। ঠিকই বলেছে দিদুন, জিম করেই বুড়ি কমাতে হবে। তা কমাস। দাদুভাই, একটা কথা বলবো? বলো, তার আগে মাথাটা টিপে দাও তো, খুব ধরেছে। রসনালা মাথা টিপতে টিপতে বললেন, আমি চলে গেলে কে মাথা টিপে দিবে শুনি? রিয়ান চোখ বন্ধ করেছিল। সেভাবেই বলল, তুমি কই যাবা শুনি? তোমাকে কোথাও যেতেই দিব না। তিনি হেসে বললেন, তা কী করে হয় বলো? আমার তো সময় বেশি দিন নেই। রিয়ান বাধা দিয়ে বলল, দূর, এসব বলার জন্য কি ডেকেছ? না রে, একটা অনুরোধ করার জন্য। আমার একটা কথা রাখবি? কি বলো তো? আমার মোমো মেয়েটাকে খুবই পছন্দ হয়েছে রে দাদুভাই।
আমার মন বলছে ওকে বিয়ে করলে তুই অনেক সুখে থাকবি। তুই শুধু অনুমতি দে, যদি দেখার পর তোর পছন্দ না হয় তাহলে বাদ। দিদুন তুমিও ওকে দেখো একবার। দেখো তোমরা, আমাদের তো দেখা হয়ে গেছে। তুই যেহেতু রাজি তাহলে কালই প্রস্তাব দিব, তাহলে তুই দেখে নিবি। রিয়ান কিছু বলল না, চুপ করে শুয়ে রইল রসনারার কোলে। আর যাই হোক, দুলের মালিককে দেখার কৌতূহল হচ্ছে খুব। কেন এই দুল ওকে এত টানছে ওর জানা নেই। বিয়ে হোক বা না হোক, দুলটা দেওয়ার জন্য হলে ওকে দেখা করতে হবে। বাসায় ফিরতে ফিরতে 10:30টার উপরে বাজলো। শরীর এত ক্লান্ত লাগছে মমর যে ইচ্ছে করছিল না না খেয়ে ঘুমিয়ে পড়তে। কলিং বেল বাজাতে মাধুরী খালা দরজা খুলে দিলেন। ও রুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে দেখলো খালা টেবিলে খাবার দিচ্ছেন। মমো বসে গ্লাসে পানি ঢালতে ঢালতে বলল, সবাই খেয়েছে? হুম। আব্বু আজকে তাড়াতাড়ি শুয়ে পড়লো মনে হচ্ছে। আগে তো 11টা পর্যন্ত খেলা দেখে তারপর ঘুমাতো। শরীরটা একটু ভালো না মনে হয়, বুকে নাকি হালকা ব্যথা করতেছিল। ওষুধ খেয়েছে? আমি নিজেই দিছি আজকা। ভালো করেছো। আব্বুর প্রেশারটা কদিন ধরে বেশি আপ ডাউন করছে, ডাক্তার দেখাতে হবে। মাধুরী খালাও একমত হলেন। মমো খাওয়া দাওয়া সেরে বিছানায় চিত হয়ে শুয়ে পড়ল। নিনিটা পাশে ম্যাও ম্যাও করছে। ও হাত দিয়ে মাথায় আদর করতে লাগলো। ভাবছে আগামী শুক্রবার রায়হান সাহেবকে ডাক্তার দেখাবে। কেন এমন হচ্ছে জানা দরকার। সকালবেলা রায়হান সাহেবের ফোনে একটা কল এলো। তিনি ধরতে অপর পাশ থেকে একটি পুরুষ কণ্ঠ বললেন, মিস্টার রায়হান বলছেন? তিনি প্রতি উত্তরে হ্যাঁ বলতে অপরজন বললেন, আমি রাকিব হাসান বলছি। মমো যে কোম্পানিতে, আমি সেখানকার এমডি। ও আচ্ছা, মমোকে খুঁজছেন? ও এমাত্রই তো বেরিয়ে গেল। না না, আমি আপনাকেই খুঁজছিলাম। আপনার সাথে কিছু কথা বলার ছিল। জি বলুন। মমো অফিসে ঢুকে প্রথমে ফাইল নিয়ে রাকিব হাসানের রুমে গেল। কাল অনেকক্ষণ একটানা কাজ করে ফাইলগুলো শেষ করেছে। এগুলো গুরুত্বপূর্ণ দেখে আগেই 9টা ফাইল দেখে রিপোর্ট টাইপ করে নিয়েছে। এখনও আরও ফাইল বাকি, আজ শেষ করতে হবে, নয়তো শেষ করতে করতে আরও ফাইল জমা হবে। কাজের শেষ নেই। নক করতে রাকিব হাসান প্রবেশের অনুমতি দিলেন। ঢুকেও বলল, স্যার রিপোর্ট আর ফাইলগুলো। তিনি কম্পিউটারে কাজ করতে করতে বললেন, ওই সেলফে জায়গা মতো রাখো। মমো সেলফের সামনে গিয়ে খুঁজে খুঁজে জায়গা মতো রাখলো আর হামি দিতে লাগলো। কালকে নিনি তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিল। রাত 3টার সময় এসে ওকে জ্বালাতন করছিল খেলার জন্য। বাধ্য হয়ে 1 ঘন্টা খেলে আবার ঘুম। 7টায় আবার নিনির অত্যাচারে ঘুম থেকে উঠে যেতে হয়েছে। এখনও বেশ ঘুম পাচ্ছে। রুম থেকে বের হয়ে সোজা কফি আনতে যেতে হবে। মমো চলে যেতে লাগলে রাকিব হাসান ডেকে বললেন, তোমার আজকে দুপুর থেকে ছুটি। কিসের ছুটি স্যার? তোমার বাবা আমার কাছে ছুটি চেয়েছেন তোমার জন্য। আচ্ছা। কী বলবে বুঝে না পেয়ে মমো বেরিয়ে এলো। হঠাৎ রায়হান সাহেব ওর জন্য কেন ছুটি চাইলেন বুঝতে পারছে না কিছু। ভাবতে ভাবতে কফি বানিয়ে নিজের জায়গায় এসে দেখলো রাসেল ওর টেবিলের দিকে কেমন বাঁকা হাসি দিয়ে তাকিয়ে আছে। এটা ওটা দেখছে। ওকে খেয়াল হতে বলল, তোমার তো দেখি এখনও কাজ শেষ হয়নি, কতগুলো ফাইল এখনও বাকি। মমো কফির কাপ রেখে বলল, জি। স্যারেরগুলো শেষ? জি শেষ। রাসেল ওর পিঠের মাঝ বরাবর সাপোর্ট দিতে দিতে বলল, গুড গুড, এগুলোও তাড়াতাড়ি শেষ করো, দেখবে স্যার খুব খুশি হবে। তা 1 কাপ কফি খাবে? চলো তোমাকে খাওয়াবো। মমো ওর কফি দেখিয়ে বলল, আমি কফি এনেছি। দেখেছ, আমি খেয়ালই করিনি। তাহলে দুপুরে একসাথে লাঞ্চ করব, কাছে একটা হোটেল আছে। সরি, দুপুরে আমি বাসায় চলে যাব, স্যার ছুটি দিয়েছেন। সে আবার ওর কাঁধে হাত দিয়ে বলল, সমস্যা নেই, তাহলে অন্য একদিন হবে, মন খারাপ করো না, বলে ওকে একটা মিষ্টি হাসি দিয়ে চলে গেল। মন খারাপ তো দূরের কথা, মমর ঘৃণায় গা গুলি উঠল। এই লোকটার আসলে চরিত্র খারাপ। কথায় কথায় শরীরের বিভিন্ন জায়গায় হাত দেয়। তৌসিফার কাছে শুনেছিল একটা মেয়েকে হ্যারাস করেছিল খুব বাজেভাবে এক পার্টিতে। তারপর মেয়েটা অভিযোগ করতে গেলে রাসেল বুদ্ধি করে মেয়েটাকে চাকরি ছাড়তে বাধ্য করে। যত সব খারাপ লোকজনের গুলোই আমার পিছনে লাগা শুরু করেছে একসাথে। ভাবতে ভাবতে কাজে মন দিল। দুপুরের কাজ শেষ করে রওনা দিল বাসায়। মাথায় অনেক কিছু ঘুরছে। কিসের ছুটি নিল তা ভাবতে লাগলো। বাসায় পৌঁছে গেল। নক করতে বসা দরজা খুলল। ওকে দেখে বলল, কী রে, আজও তাড়াতাড়ি এলি? ও জুতো রাখতে রাখতে বলল, আব্বু ফোন দিয়ে ছুটি নিয়েছে আমার জন্য। সিরিয়াস কিছু কি? বর্ষা ওকে 1 গ্লাস পানি এগিয়ে দিয়ে বলল, জানি না, আজ খালু অফিসে যায়নি দেখলাম, ফোন দিয়ে ছুটি নিয়েছেন হঠাৎ। সকাল থেকে রুমের রকিং চেয়ারে বসে আছেন, পর্দা টানা, রুম একটা অন্ধকার। মমো ফ্রেশ হয়ে রায়হান সাহেবের রুমে গেলেন। দরজা বেজানো। আস্তে ধাক্কা দিতেই খুলে গেল। ভিতরটা কেমন গুটগুটে অন্ধকার।
ও গিয়ে পর্দা সরিয়ে দিতেই চারপাশে আলোয় ভরে গেল। রায়হান সাহেব চোখ মেললেন। ওর দিকে এক পলক তাকিয়ে থেকে বললেন, এসেছিস? মম কাছে এসে হাঁটুর কাছে বসে বলল, তা তো এসেছি। তোমার কি হয়েছে? অফিসে যাওনি? শরীর খারাপ? রায়হান সাহেবের কোলে নিনি ঘুমাচ্ছে। তিনি নিনির গায়ে হাত বুলাতে বুলাতে বললেন, না আমি ভালো আছি। তাহলে হঠাৎ আমার অফিস থেকে ছুটি চেয়ে নিলে? নিজেও ছুটি নিলে? তোর সাথে কিছু কথা বলতাম। কি এমন জরুরি কথা আব্বু যে অফিস থেকে ছুটি নিতে হলো? রায়হান সাহেব ইতস্ত করতে লাগলেন। নিনি জেগে উঠে মমর কোলে সরে এলো। মম ওকে আদর করতে করতে তার দিকে তাকালেন। তাকে অনেক নার্ভাস লাগছে। মম তাকে শান্ত করার চেষ্টা করে বলল, কি হয়েছে আব্বু? কিছু বলবে? বলো, আমি শুনছি। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোর জন্য একটা বিয়ের সম্বন্ধ এসেছে। মম চুপ করে থেকে বলল, কে দিয়েছে? তিনি একটু সাহস নিয়ে বললেন, তোর বান্ধবী আদ্রিতার বড় চাচা তোকে তার ছেলের জন্য চাইছেন। আব্বু তুমি চাও আবারও তোমার হিরে অযত্নে অবহেলায় হারিয়ে যাক? আমার বিশ্বাস তারা তোকে যত্নে রাখবে। আচ্ছা তুই শুধু একবার দেখ, যদি পছন্দ না হয় তো বাদ দিয়ে দিস। আমাকে সময় দাও আব্বু। মম নিনিকে নিয়ে রায়হান সাহেবের রুম থেকে বেরিয়ে এসে মাথা ঝুলিয়ে বিছানায় শুয়ে পড়ল। নিনিটা চুপ করে ওর ঘাড়ের কাছে মুখ গুজে দিল। মন খারাপ হয়েও হেসে ফেলে বলল, নিনি সুরসুরে লাগছে। তারপর কাছে নিয়ে একটা আদর দিয়ে বলল, এবার যদি বিয়ে হয় তাহলে তোকে নিয়ে যাব। কিন্তু বিয়েটা করছে কে? আমি করব না। এমনিতেই করব না, তার উপর ওই খচ্চরটা আছে না ওই বাড়িতে। তাই না বল নিনি, ওই খচ্চরটা থাকলে তুই রাজি হতি? নিনি ম্যাও করলো এবার। মম নিঃশ্বাস ফেলে বলল, তুই একমাত্র আমার এই দুঃখ বুঝিস নিনি, আর কেউ বোঝে না। ও নিনিকে জড়িয়ে ধরে চোখ বুঝল। বৃষ্টির ডাকে ঘুম ভাঙল। তাকিয়ে দেখলো রুমে আলো জ্বলছে। বাহিরে অন্ধকার হয়ে গেছে। কতক্ষণ ঘুমিয়েছে বুঝতে পারল না। নিনিটাও পাশে নেই। বৃষ্টি বলল, উঠে নাস্তা করবি। দুপুরেও তো কিছু খাসনি। খাওয়ার কথা বললে ওর পেট কোকো শব্দ করে ওঠে। ও উঠে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। বসা টেবিলে নাস্তা আনছে। মাদুরি খালা পাকোড়া বাজি করছে। রান্নাঘর থেকে তেলের আওয়াজ আসছে। ও বসার রুমে আসতে নিনিকে দেখতে পেল। কি নিয়ে যেন খেলা করছে। গিয়ে দেখলো একটা বল নিয়ে খেলছে। ওর সাথে খেলতে যাচ্ছিল। বৃষ্টি ওকে টেনে টেবিলে বসিয়ে বলল, আগে খেয়ে নেই। ও বসে বলল, আব্বু কোথায়? মাদুরি খালা রান্নাঘর থেকে এসে বললেন, খালু তো রুমে শুয়ে আছেন, তুমি খাইয়ে নাও মা। মম চুপচাপ খেয়ে উঠে গেল। রায়হান সাহেবের রুমে গিয়ে দেখলো তিনি মুখের উপর হাত রেখে শুয়ে আছেন। কিছু বলবে বলবে করেও না বলে চলে এলো। এসে বর্ষাকে বলল, আপু একটু আব্বুকে জিজ্ঞেস করবে যে শরীর খারাপ লাগছে কিনা? তুই গিয়ে জিজ্ঞেস কর, হঠাৎ আমায় কেন বলছিস? এমনি দেখো না কেন শুয়ে আছে। তা না হয় জিজ্ঞেস করব, তোর আর খালুর মধ্যে কি কিছু হয়েছে? না না, তাহলে দুজন এভাবে চুপচাপ হয়ে আসিস কেন? আরে কিছু না, আমি রুমে যাচ্ছি। মম রুমে চলে এলো। ওর পিছন পিছন নিনিও এলো। ও নিনিকে কোলে নিয়ে বলল, নিনি আমার সাথে কেন এমন হচ্ছে বলতো? বিয়ে করাটা কি এতই জরুরি? আব্বু কেমন যেন করছে। নিনি মমর গায়ে গাল গড়তে লাগলো। হঠাৎ মমর ফোনে কয়েকটা মেসেজের শব্দ হয়। ও তাকিয়ে দেখলো একটি অপরিচিত নাম্বার থেকে ওর হোয়াটসঅ্যাপে মেসেজ আসছে। মম নিনিকে রেখে ফোন হাতে নিল। এর মধ্যে 3-4টা মেসেজ চলে এসেছে। ও ওপেন করে দেখলো মেসেজ দিয়েছে, কেমন আছো, কি অবস্থা, সবাই ভালো আছে? মম মেসেজ করে জানতে চাইলো, আপনাকে কি আমি চিনি? মম, আমি আলিফ। আমার নাম্বার পেয়েছেন কোথায়? আদ্রিতার ফোন থেকে। ও দিয়েছে নাকি চুরি করে নিয়েছেন? মম, কেন মেসেজ দিচ্ছেন? আমাকে তো ঠকিয়েছেন, এখন কি বউকেও ঠকানোর ইচ্ছে হচ্ছে? মম, তোমার সাথে একবার দেখা করতে চাই। আমার ইচ্ছে নেই, প্লিজ একবার, আর বলবো না, শুধু একবার দেখা করো। মম কী ভেবে বলল, কালকে অফিসের লাঞ্চ আওয়ারে কথা বলবো, তবে 10 মিনিট। আলিফ তাতে রাজি হয়ে বলল, তাতেই হবে। মম একরাশ বিরক্ত নিয়ে ফোন লক করে বিছানায় ফেলে দিল। একে তো বিয়ের প্যারা, তার উপর এই প্যারা, ভালো লাগছে না। রাতের খাওয়ার সময় রায়হান সাহেব আগে আগে খেয়ে শুয়ে পড়লেন। মমর ব্যাপারটা মোটেও ভালো লাগছে না। কালকে ছুটি নেওয়া যাবে না। সবে জয়েন করার পরপর 2 দিন ছুটি গেছে অফিসে। এভাবে ঘন ঘন ছুটি নিলে ব্যাপারটা খারাপ দেখায়। না হলে কালকে ছুটি নিয়ে ডাক্তার দেখিয়ে নিয়ে আসতো তাকে। কী সমস্যা হলো কে জানে। রাতে ঘুমানোর আগে রায়হান সাহেবের রুমে একবার চক্কর কেটে এলো। তাকে দেখে মনটা আপনিই খারাপ হয়ে গেছে।
আম্মুটা ছেড়ে চলে যাওয়ার পর বাবাকে ছাড়া একটুও থাকতে চাইতো না ও। আর আজ বাবাকে অসুস্থ দেখে আরও মনটা টানছে। তাকে ছেড়ে কি করে যাবে? মমো সিদ্ধান্ত নিয়ে নিল, কালকে সিদ্ধান্ত জানিয়ে দিবে বলে নিজের রুমে গিয়ে শুয়ে পড়ল। আজকে রায়হান সাহেব ঘুম থেকে উঠলেন না। মমো জিজ্ঞেস করতে মাদুরি খালা বললেন, আমি ডাকছিলাম, খালু কইল পরে উঠব, তাই আমি আর কিছু কই নাই। ও নাস্তা করতে এসে দেখল বসার বৃষ্টি রেডি হয়ে খেতে এসেছে। ওদের দেখে বলল, রেডি হয়ে কোথায় যাচ্ছ? বসা নাস্তা করতে করতে বলল, তোমার ভাই না খেতে পেয়ে মরে যাচ্ছে, তাই যেতে হচ্ছে। মমো খানিকটা হেসে বলল, কখন যাচ্ছ? এই তো খেয়ে 10 মিনিট পর বের হয়ে যাব। আচ্ছা, সাবধানে যেও। দ্রুত নাস্তা সেরে তৈরি হয়ে নিল মমো। ওর দেরি হয়ে যাচ্ছে, লেট হয়ে গেলে ঢুকতে দিবে না। জুতো পরে একবার রায়হান সাহেবের রুমের দিকে তাকিয়ে বেরিয়ে গেল। আজকে 5 মিনিট আগে এসে পৌঁছালো। কালকের বাকি ফাইলগুলো শেষ করতে করতে আরও কাজ এসে জমেছে। নতুন ডিলের কাজ চলছে, সবাই ব্যস্ত সময় পার করছে গত 2 দিন। মোমো কফিতে চুমুক দিয়ে খেতে খেতে কাজে মন দিল। 9টার সময় রিয়ান অফিসে এলো। সবাই দাঁড়িয়ে স্বাগতম জানালো। কেউ কেউ কনগ্রেচুলেশনস জানাতে লাগলো এত বড় ডিল ফাইনাল হওয়ার জন্য। মোমো এতই কাজে ডুবেছিল যে রিয়ানের উপস্থিতি খেয়াল করেনি। ফার্স্ট থেকে তৌসিফ ওকে গুঁতো দিয়ে বলল, মোমো, এই মোমো। মোমো না তাকিয়ে বলল, স্যার এসেছেন। তো? আরে দাঁড়িয়ে কনগ্রেচুলেশনস জানা। কেন? রিয়ান তৌসিফাকে চুপ করিয়ে দিয়ে ওর টেবিলের সামনে দাঁড়িয়ে রইল। ওকে পর্যবেক্ষণ করতে লাগলো, কিন্তু ও কাজে এতই মনোযোগী যে রিয়ানকে খেয়ালই করছে না। রিয়ান গলা জেড়ে বলল, মিস মোমো। গলা খেয়াল করে তাকাতে উঠে দাঁড়িয়ে বলল, জি বলুন, কি সাহায্য করতে পারি? তৌসিফা পেছন থেকে আবারও গুঁতো দিয়ে বলল, আমাদের ছোট স্যার। মোমো বুঝতে পেরে বলল, সরি স্যার, আমি নতুন তাই চিনতে পারিনি। রিয়ান হেসে বলল, ইটস ওকে, বসে কাজ করুন। মোমো খেয়াল করলো রিয়ান হাসলে তার ডান পাশে টোল পড়ে। দুপুরে লাঞ্চ ব্রেক হতে মোমো বেরিয়ে পড়ল। অফিসের লাঞ্চের জায়গায় যাওয়াটা সুবিধাজনক নয়। আলিফের সাথে দেখে কে কখন কি মনে করে কুচ্ছা রটাতে মানুষ সময় নেয় না, এই কান ও কান করে দ্রুত ছড়িয়ে যায়। আলিফ অফিসের বাহিরে দাঁড়িয়েছিল ওর জন্য। ওকে নিয়ে বাহিরের একটা রেস্টুরেন্টে গিয়ে বসলো। লোকেশনটা অফিসের কাছেই। বসার পর আলিফ জিজ্ঞেস করলো, কি খাবে? এখানে খেতে আসেনি, যা বলার বলুন। একটা রেস্টুরেন্টে এসেছি অথচ না খেয়ে চলে যাব? খারাপ দেখায় না? 1 কাপ কফি। ওকে। আর কি? যা বলা সরাসরি বলুন, এত ভনিতে ভালো লাগছে না। কি বলতে চান? তুমি রিয়ানকে বিয়ে করতে রাজি? কেন? আপনি চান না বিয়ে হোক? ঠিক তা নয়, রিয়ান বেশ ভালো ছেলে, তোমার সাথে ভালো মানাবে, তুমি বিয়ে করতেই পারো। তাহলে জিজ্ঞেস করছেন কেন? কোন অধিকারে জানতে চাইছেন? আমাকে মাফ করে দাও মোমো, আমার তোমাকে এভাবে ছেড়ে যাওয়া উচিত হয়নি। হঠাৎ 1 বছর পরে কথা। মাফ করে দেওয়ার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, এখন চাওয়ারটার কোনো মানে হয় না। প্লিজ মোমো, আমার আর আদ্রিতার সংসার ভেঙো না। আমার মেয়েটা আমাকে অনেক ভালোবাসে। এসব বলার মানে কি? তোমাদের সংসার আমি ভাঙবো কেন? অদ্ভুত। দেখো, ও আমাদের কথা কিছুই জানে না, জানলেও খুব কষ্ট পাবে। দেখুন মিস্টার আলিফ, আমি আপনার মতো কুরুচিপূর্ণ মানুষ নই। আমার কমন সেন্স বলে একটা ব্যাপার আছে। ওর সাথে আমার সম্পর্ক আপনার থেকেও বেশি। তাহলে ওর ভালো খারাপের চিন্তাটাও আমার আপনার থেকে বেশি। আমি এমন নই যে আমার কলেজ ফ্রেন্ডে নিজের অজান্তে আমার প্রাক্তনকে বিয়ে করেছে বলে আমি তার সংসার ভেঙে দিব বা হিংসে হচ্ছে, এমন ধারণা আপনার মাথায় আসাই সম্ভব। বললে আমি অনেক আগেই বলতে পারতাম, কিন্তু যারা নিজেদের মধ্যে ভালো আছে তাদের ঘরে জ্বালানোর ইচ্ছে অন্তত আমার নেই। আর আমার জীবনের ফার্দার কোনো ইন্টারফেয়ার না করলে আমি খুশি হব। আর যদি করেন, তাহলে আমি কি করতে পারি সে ব্যাপারে আপনার আইডিয়া থাকা উচিত। আপনার 10 মিনিট শেষ। মোমো উঠে চলে গেল। আলিফ মাথা নিচু করে বসে রইল। কফিটা আসতে ও তাতে চুমুক দিয়ে বাহিরে আকাশের দিকে তাকালো। আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে। মোমো নিজের টেবিলের কাছে আসতেই রিয়ানকে দেখতে পেল। সে টেবিলে থাকা মোমোর ফ্যামিলি ফটোটা দেখছিল হাতে নিয়ে। ও আসতে ওকে লক্ষ্য করে একটা হাসি দিল। মোমো কাছে এসে বলল, কিছু বলবেন স্যার? ফলো মি। মোমো রিয়ানের পিছু পিছু গিয়ে ওর রুমে উপস্থিত হলো। ওর টেবিলে খাবার সাজানো। রিয়ান নিজের চেয়ারে বসে মোমোকে বসতে বলল। মোমো চুপচাপ এসে বসলো চেয়ারে। রিয়ান বলল, খাওয়া শুরু করো। এত খাবার আমি খাবো? ওমা, আমাকে বাদ দিয়েই দিলেন, ভালো। এবার খাবার নিয়ে শুরু করুন।
খাওয়া শুরু করুন। মোমো বুঝতে পারছে না তাকে এত অতিথিয়তার কারণ কি। ওর সংকোচ নিয়েই খাবার প্লেটে নিল। প্রথম চামচ মুখে দিতে রিয়ান প্রশ্ন করে বসলো, আলিফ ভাইয়ের সাথে আপনার সম্পর্ক কি? মোমো সেখানেই খাওয়া থামালো। রিয়ানের দিকে তাকিয়ে বলল, প্রশ্নটি করার কারণ জানতে পারি স্যার? রিয়ান নিজের জন্য খাবার বাড়তে বাড়তে বলল, যেহেতু আপনাকে আমার বউ হিসেবে সিলেক্ট করা হয়েছে, সেক্ষেত্রে জানতে চাওয়াটা বোধহয় অযৌক্তিক নয়। মোমো রিয়ানের দিকে এক পলক তাকিয়ে থেকে আবার খাওয়ায় মনোযোগ দিল। কি বলবে ভাবতে লাগলো। রিয়ান ওকে চুপ থাকতে দেখে বলল, বললেন না যে? বললে আমার জন্য সিদ্ধান্ত নিতে সুবিধা হতো। কি ব্যাপারে? বিয়ে? মোমোকে শান্ত দেখে রিয়ান ভিতরে ভিতরে অস্বস্তি বোধ করতে লাগলো। বাহিরে তা প্রকাশ না করে বলল, হ্যাঁ। মোমো দ্রুত খাওয়া শেষ করে বলল, আপনার আগে আমি আমার সিদ্ধান্ত আপনাকে জানিয়ে দিই, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। রিয়ানেরও খাওয়া শেষ করে চামচ প্লেটে নামিয়ে রাখলো। ও এভাবে রিজেক্ট করবে আশা করেনি। সে চায়ের অর্ডার দিয়ে আরাম করে বসে বলল, আলিফ ভাইয়ের জন্য? মোমো হেসে বলল, অন্ধকারে ঢিল মারছেন। রিয়ান কিছু বলল না, ওর দিকে তাকিয়ে রইল। মোমো খাওয়ার প্লেটটি ঠেলে রেখে বলল, তা এক প্রকার ঠিকই বলেছেন। যেমন? আলিফ আমার ভার্সিটি ফ্রেন্ড ছিল এক সময়, বলা চলে সিনিয়র ছিল। পরবর্তীতে ব্যক্তিগত কারণেই এখন সে অপছন্দের তালিকায়। বাকিটা তাহলে আপনার বোঝা উচিত। কি ব্যক্তিগত কারণ? আমার ব্যক্তিগত কথা জানার অধিকার আপনি এখনও পাননি। যেহেতু বিয়েটা হচ্ছে না, তবে এই প্রসঙ্গে আমি কথা বলতে চাইছি না। হঠাৎ আপনি আলিফকে নিয়ে প্রশ্ন করছেন কেন? সে কি কিছু বলেছে? না, আপনাদের দুইজনকে অফিসের সামনে দেখেছিলাম। ও, তাতেই এত প্রশ্ন করছেন? ওদের একজন স্টাফ চা দিয়ে গেল। রিয়ান কিছু না বলে ওকে দিয়ে যাওয়া চাটায় চুমুক দিল। মোমো কিছু আড়াল করতে চাইছে বা তারাও জানা। আলিফের আচরণে কখনো খারাপ কোনো আচরণ প্রকাশ পায়নি। তাকে ভালো বলেই জানে সবাই। তাহলে কি এমন ব্যক্তিগত কারণ যা তাকে মোমোর অপছন্দের তালিকায় ফেললো? ব্যাপারটা ওর মনে খসখস করতে লাগলো। কিন্তু মোমো নিজে থেকে বলবে না সেটা বেশ ভালো করে বোঝা যাচ্ছে। তাই অন্য প্রসঙ্গে যেতে চাইল। ভাবলো কানের দুলটা ফেরত দিয়ে কোটের কথা জানতে চাইবে। কোট ওর ভীষণ পছন্দের। বিয়ে না হোক, অন্তত কোটটা উদ্ধার করা প্রয়োজন। রিয়ান মুখ খোলার আগে মোমোর ফোন বেজে উঠল। ও চা শেষ করে ফোনটা হাতে নিল। মাধুরী খালার ফোন। রিসিভ করতে তার বয়ার্ত কণ্ঠ শুনে মোমো বলল, কি হয়েছে খালা? এমন গলায় কথা বলছো কেন? কারো কিছু কি হয়েছে? মাধুরী খালা বললেন, মা তুমি তাড়াতাড়ি আসো, খালু কেমন যেন করতেছে। তোমার খালুরে অ্যাম্বুলেন্স কল করতে পাঠাইছি। তুমি কই? মোমো দাঁড়িয়ে গিয়ে বলল, কি হয়েছে আব্বুর? জানি না মা, তুমি তাড়াতাড়ি আসো, আমার ভয় লাগতেছে। আমি এক্ষুনি আসছি। হাসপাতালের অ্যাম্বুলেন্স এলেই আমাকে অ্যাড্রেসটা পাঠিয়ে দাও। মোমো বলতে বলতে বেরিয়ে গেল রিয়ানকে কিছু না বলে। এদিকে রিয়ান আর কিছু জিজ্ঞেস করারও সুযোগ পেল না। রায়হান সাহেবকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হুট করে বুকে ব্যথা উঠেছিল সকালে। খাবার খাওয়ার পরে বুকে ব্যথা আরও বাড়তে থাকে। শ্বাস নিতেও বেশ কষ্ট হচ্ছিল। তারপর শরীর আরও খারাপ হতে থাকে। হাসপাতালে আসতে আসতে গেমে একাকার হয়ে গেছেন। তাই তার পোশাক চেঞ্জ করে দিয়েছে হসপিটালের বয়। মাধুরী খালা বয়ে চুপসে বসে আছেন এক পাশে। জাভেদ খালু দৌড়াদৌড়ি করছেন। মোমো ফুসাতেই মাধুরী খালার কাছে এসে বললেন, মা দেখো না, খালুর কি হইয়া গেল, সকালে উঠল না। তারপর 1 ঘন্টা পর উঠে খাইয়ে আবার শুইয়া পড়ল। দুপুরে ডাক দিলাম, ওইটা ওয়াশরুমে গিয়ে পড়ে গেল। দেখি শ্বাস নিতে পারে না। জোরে জোরে শ্বাস টানে বুকে হাত দিয়া। ঘামতেছিল অনেক। তোমার খালুরে কইতেছে সে। মাধুরী খালা কাঁদতে লাগলেন। মোমো আশ্বস্ত করে বললেন, ভয় পেও না, আমি এসে গেছি না, ডাক্তারের সাথে কথা বলে দেখছি। জাভেদ খালু কোথায়? ওই যে। তিনি পিছনে ইশারা করলেন। মোমো তাকিয়ে দেখলো তিনি একজন ডক্টরের সাথে তাকিয়ে মনোযোগ দিয়ে কি শুনছেন, কি বলছে। ও গিয়ে বলল, ডক্টর কি বুঝলেন? ডাক্তার ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, এখনই বুকের এক্স-রে, রক্ত পরীক্ষা, ইলেকট্রোকার্ডিওগ্রাম আর করোনারি অ্যাঞ্জিওগ্রাম করিয়ে নাও। শুনে যা মনে হচ্ছে হার্ট ব্লক হয়ে গেছে কোথাও। রিপোর্ট দেখে আমরা পরবর্তী ধাপে আগাবো। মোমো চলে গেল রায়হান সাহেবের বুকের পরীক্ষাগুলো করাতে। জাভেদ খালু ওর পেছন পেছন গেলেন। ডাক্তার ওর চলে যাওয়া দেখতে দেখতে ফোন বের করলো অ্যাপ্রন থেকে। কল করে বলল, রিয়ান, মোমোর বাবা অসুস্থ। রিয়ান ফাইল দেখছিল। ফাইল বন্ধ করে রেখে বলল, তুমি জানলে কি করে? নিক্কন আপু কিছুক্ষণ আগে আমাদের হসপিটালে ভর্তি হয়েছে।
অবস্থা ভালো লাগছে না। পরীক্ষা দিয়েছি, রিপোর্ট আসলে বুঝতে পারবো। এজন্যই আমার সামনে থেকে চলে গেল কিছু না বলে। কথা বলছিলি নাকি? হুম। ও একলা সামলাতে পারবে কিনা বুঝতে পারছি না। তুই কি আসবি একবার? দেখি। তুমি আর বড় চাচা তো আছোই। তা তো আছেই। আমাকে রিপোর্ট দেখে বলো কি অবস্থা। আর আর কি? কিছু না, পরে তোমায় বলবো। আচ্ছা, আমি তাহলে যাই। আমাকে এখন রাউন্ডে যেতে হবে। নিক্কুন ফোন রেখে দিল। রিয়ান একবার ভেবেছিল মমর বিয়েতে আপত্তি থাকার কথা তাকে বলে দিবে, কিন্তু পর মুহূর্তে আবার সিদ্ধান্ত বদলে ফেলল। আগে বিপদটা কাটুক, তারপর বিয়ের ব্যাপারে কথা বলা যাবে। রিপোর্ট ভালো আসেনি রায়হান সাহেবের। হার্টের কয়েক জায়গায় ব্লক হয়ে গেছে বাজেভাবে। রক্ত চলাচল অসম্ভব হয়ে পড়েছে। নিক্কুন সব রিপোর্ট দেখে বলল, যত দ্রুত সম্ভব বাইপাস সার্জারি করা লাগবে। এতে কত খরচ পড়বে? নিক্কুন মমর মাথায় হাত রেখে বলল, কদিন পর যাদের সাথে আত্মীয়তা হতে যাচ্ছে তাদের সাথে টাকার হিসাব নাইবা করলাম। আমি সব কিছু ঠিক করছি, তুমি শুধু দোয়া করো যাতে তোমার আব্বু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এটুকু বলেও চলে গেল। নিক্কুন কি বলল কিছুই ও বুঝতে পারল না, কিন্তু এটা ঠিকই বুঝতে পারলো নিজের যতই শক্ত দেখাক বাহিরে ভিতরটা ভয়ে কিছুক্ষণ পর পর শিউরে উঠছে। মমস সার্জারি জিনিসটা ভীষণ ভয় পায়। ছোটবেলায় এক সার্জারির মাঝে ওর আম্মু ওদের দুইজনকে ছেড়ে চলে যায়। তখন থেকে সার্জারি জিনিসটা ওর কাছে মৃত্যু সমতুল্য, যেন সার্জারি করলে মরে যাবে যে কেউ। ও মাদুরি খালার দিকে তাকিয়ে বলল, আব্বু বাঁচবে তো? এসব কি বলো মা, নিশ্চয় বাঁচব। মম মাদুরি খালাকে জড়িয়ে ধরল। সত্যি কি ফিরে আসবে রায়হান সাহেব অপারেশন থিয়েটার থেকে? অপারেশনের আগে রায়হান সাহেবকে দেখে কান্না পেল মমর। নাকে অক্সিজেন নল লাগানো, হাতে ক্যানোলা, রক্ত স্যালাইন চলছে। একদিনে মুখটা শুকিয়ে সেনাই যাচ্ছে না তাকে। ওর সামনে গিয়ে নিয়ে গেল অপারেশন থিয়েটারে। মমো জামা খামছে তাকিয়ে রইল সেদিকে। অপারেশন শুরু হওয়ার একটু পর রিয়ানের পুরো পরিবারকে হাসপাতালে দেখে অবাক হলো। দিদুনকে তুলে ভাবির কাছে রেখে এসেছে। তিনি আসতে চেয়েছিলেন কিন্তু কেউ দেয়নি। ঋতু, অনিমা, নীলিমা প্রাইভেটে। ফেরদৌসী ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। মায়ের স্পর্শ পেয়ে মমো তাকে জড়িয়ে ধরল। কিছুক্ষণ পর পর ওর কাঁপুনি বুঝিয়ে দিল ও নিঃশব্দে কাঁদছে। টানা কয়েক ঘন্টা অপারেশনের পর রাশেদ হাসান বের হলেন। মমো দৌড়ে গিয়ে বলল, আব্বু কেমন আছে? তিনি ওর মাথায় হাত দিয়ে বললেন, ভালো আছে। তাকে ইন্টেনসিভ কেয়ারে রাখতে হবে। হৃদযন্ত্র, রক্তস্রাব, নিঃশ্বাস ও অন্যান্য ভাইটাল সাইরেনের উপর অনবরত নজর রাখা হবে। সেখানে 2-3 দিন রাখা হবে, তারপর অবস্থা অনুযায়ী জেনারেল ওয়ার্ডে শিফট করে দেব। মমো ভালো মেয়ের মতোই মাথা নাড়ল। একটু পর রায়হান সাহেবকে দুজন বয় মিলে অপারেশন থিয়েটার থেকে বের করে নিয়ে যেতে লাগলো। মমো তার বুকের দিকে তাকিয়ে রইল। ভয় হচ্ছে এই ভেবে যদি দেখে তার বুক উঠানামা বন্ধ হয়ে গেছে। তাকে দেখে মমো মুখ চেপে ধরল। তার এই অবস্থা দেখে ওর বুক ফেটে যাচ্ছে। তাকে এমন দেখবে ও ভাবতেই পারছে না। শুক্রবার ডাক্তার দেখাবে ভেবেছিল, তার আগে কি থেকে কি হয়ে গেল। আদ্রিতা প্রিয়ান্তকে কোলে নিয়ে কাছে দাঁড়িয়েছিল। ওর কাছে এসে বলল, মমো তুই বাড়িতে গিয়ে বিশ্রাম নে। নাহার চাচি ওর সাথে একমত হয়ে বললেন, আদ্রি ঠিকই বলেছে, তুমি বাড়ি যাও মা, রাত হয়ে যাচ্ছে অনেক। নিক্কুন আর ওর বাবা আছে, তারা দেখে রাখবে। না, আমি আব্বুর কাছেই থাকবো। আমাকে ভিতরে ঢুকতে দেওয়া হবে না? না পারলে না পারি, বাহিরে থেকে দেখব। জ্ঞান ফিরলে আব্বু আমাকে খুঁজবে, আমি জানি। মমকে দেখে আর কেউ কিছু বলল না। ও কেবিনের সামনে ঠায় দাঁড়িয়ে রইল রায়হান সাহেবের দিকে তাকিয়ে। তাকে ছেড়েও কোথাও যাবে না, কখনোই না। আর বিয়ে তো কোনো দিনও না। রাত 11:30 বাজে। রিয়ানের পরিবারের সবাই বাড়িতে চলে গেছে। মমকে বারবার বলেও বাড়িতে পাঠানো যায়নি। এখন সে কেবিনের সামনে দেওয়ালে মাথা রেখে ঘুমিয়ে আছে। কেউ সামনে দিয়ে হেঁটে গেলেই জেগে ওঠে। মাধুরী খালা জাবেদ খালুকে জোর করে পাঠিয়ে দিয়েছে ও। রিয়ান যখন হসপিটালে পৌঁছালো তখন দেখলো মমো চোখ বন্ধ করে হাতের উপর মুখ রেখে ঘুমাচ্ছে। ক্লান্তির ছাপ ওর চোখে মুখে। ঘুমে পড়ে যাচ্ছিল। রিয়ান গিয়ে ওর মাথাটা ধরল। সাবধানে ওকে সোজা করে পাশে বসলো। মাথাটা নিজের কাঁধে রাখলো। ওর দিকে তাকিয়ে দেখলো ওর মুখে চোখের পানি শুকিয়ে আছে। আপনা আপনি থেকে হাত দিয়ে পানিটা মুছে দিতে গিয়েও হাত সরিয়ে ফেলল। মমো জেগে উঠেছে। চোখ খুলে পাশে রিয়ানকে দেখে বলল, আপনি এখানে? আপনার আব্বুকে দেখতে এসেছি। আমার পরিবার এখনও জানে না আপনি আমাকে রিজেক্ট করেছেন।
তাই তো দায়িত্ব পালন করাই লাগবে। ও আচ্ছা শুনুন, ডক্টর নিক্কন আপনার বোন তাই না? হ্যাঁ, কেন? তার থেকে আমায় বিলটা নিয়ে দিবেন। যেখানে বিয়েটাই হচ্ছে না সেখানে সুবিধা ভোগ করার কোনো মানেই হয় না। এইসব ব্যাপারে পরে ডিসকাস করা যাবে। খাবেন তো? আদ্রিতার কাছে শুনলাম আপনি কিছুই খাননি। রাত তো অনেক হয়ে গেল। কটা বাজে? প্রায় 12:30। এতক্ষণে তো আব্বুর জ্ঞান ফেরার কথা। আব্বু! মোমো কেবিনের কাছে গিয়ে দাঁড়ালো। এক নজর বুকের দিকে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। রায়হান সাহেবের শ্বাস প্রশ্বাস চলছে। রিয়ান উঠে এসে ওর কাছে দাঁড়িয়ে বলল, আপনি খুব ভালোবাসেন বাবাকে তাই না? হুম। আপনার বাবা যদি দেখে আপনি না খেয়ে আছেন তাহলে কি খুশি হবেন? মোমো ইতস্ত করতে লাগলো। রায়হান সাহেবকে পেলে ওর এখন এক পাও কোথাও যাওয়ার ইচ্ছে নেই। রিয়ান আশ্বস্ত করে বলল, নিক্কন আপু আছে, চিন্তা করো না। সে স্পেশালভাবে বলে রেখেছে জ্ঞান আসতে সময় নেবে, অ্যানেস্থেশিয়ার প্রভাব কাটতে সময় নেবে। জ্ঞান ফিরলেই আপনি জানতে পারবেন। এখন চলুন, খাবেন। মমি অনিচ্ছা সত্ত্বেও ওর সাথে হসপিটালের ক্যান্টিনে গেল। চেয়ারে বসতে বসতে রিয়ান জিজ্ঞেস করলো, কি খাবেন? আপনার যা খুশি, শুধু অর্ডার দিতে পারেন। রিয়া নর্মাল একটা খাবার সেট অর্ডার দিল। মোমো এক নজরে গ্লাসে রাখা টিস্যুর দিকে তাকিয়ে রইল। সে যেন অন্য জগতে হারিয়ে গিয়েছে। খাবারটা সামনে আসতেও ওর খেয়াল হলো না। রিয়ান ডাক দিয়ে চামচ হাতে নিয়ে ভাত নাড়াচড়া করতে লাগলো। দেখেই বোঝা যাচ্ছে খাওয়ার কোনো ইচ্ছে নেই। রিয়ান কয়েক মুহূর্তে ওর দিকে তাকিয়ে থেকে বলল, আপনি নিজে খাবেন নাকি আমি খাইয়ে দিব? ওর কথায় মোমো একটু লজ্জাবোধ করলো। খাচ্ছে না দেখে এমন কথা বলা লাগে? ও কি বাচ্চা নাকি? ভাবতে ভাবতেই নিচের দিকে তাকিয়ে চুপচাপ খেতে লাগলো। অর্ধেক খাওয়া শেষ হতে মোমোর ফোনে কল আসলো। রায়হান সাহেবের জ্ঞান ফিরেছে শুনে অর্ধেক খাবার ফেলে রেখে দৌড়ে চলে গেল কেবিনের সামনে। ভিতরে তাকে হাত নাড়াতে দেখা যাচ্ছে, কিন্তু শরীরে যেন জোর নেই। কথা বলতে পারছেন না, ঠোঁট নাড়ছেন। এখনও ঘোর কাটেনি। মোমোর ইচ্ছে হলো ভিতরে যেতে, কিন্তু ঢুকতে দিবে না। নিক্কন ভিতরে তার অবস্থা পর্যবেক্ষণ করছিল। বাহিরে এসে ওকে দেখে বলল, সব ঠিক আছে, তবে শরীর খারাপ লাগতে পারে অ্যানেস্থেশিয়ার জন্য। একজন নার্স থাকবে, তুমি চিন্তা করো না, বাড়ি গিয়ে রেস্টে নাও। রিয়ানকে আসতে দেখে বলল, তুই ওকে বাড়িতে দিয়ে আয়। আর আমি যাব না, আমি আব্বুর কাছে থাকবো নার্সের বদলে। মোমো, অবুঝের মতো এমন করে বলো না। ব্যথার ইঞ্জেকশন দিতে হবে, ওষুধ দিতে হবে, ক্লিন করতে হবে, অনেক কাজ যা তুমি পারবে না, নার্সকেই করতে হবে। খাওয়া হয়েছে? অর্ধেক খেয়ে চলে এসেছে। এটা তো ঠিক করনি। খাওয়া দাওয়া করো ঠিক মতো। তুমিও যদি অসুস্থ হয়ে যাও তাহলে কে দেখে রাখবে বলো? মোমো তখন চুপচাপ রায়হান সাহেবের দিকে তাকিয়ে রইল। এগিয়ে গিয়ে কেবিনের কাছে হাত রেখে বলল, সব আমার দোষ আব্বু। আমি কাছে থাকা সত্ত্বেও তোমাকে আমি দেখে রাখতে পারিনি। সকালে মানুষের আনাগোনায় ঘুম ভাঙল মোমোর। চোখ খুলে প্রথমে যা আবিষ্কার করলো তাতে ভয়ে 10 হাত দূরে সরে গেল। ও রিয়ানের কোলে সারা রাত ঘুমিয়েছে। কিভাবে হলো? যতদূর মনে পড়েও এমনিই শুয়েছিল চেয়ারগুলোতে। কখন যে ক্লান্তিতে চোখ লেগে গিয়েছিল মনে নেই। মোমো সাবধানে সরে গিয়ে কেবিনের সামনে দাঁড়ালো। রায়হান সাহেবও ঘুমাচ্ছেন। পা হুট করে হালকা হয়ে যাওয়ায় রিয়ানের ঘুম ভেঙে গেল। মোমোর পিছন থেকে বলল, ঘুম কেমন হলো মিস মোমো? মোমো মনে মনে বলল, আর ঘুম, পিঠটা ব্যথায় কুঁকড়ে যাচ্ছে। কীভাবে যে বেহুশের মতো চেয়ারে পড়ে পড়ে ঘুমালাম কে জানে। বাইরে বলল, ভালো। তা তো হবেই। সারা রাত আমার পায়ের উপর কয়েক কেজি ওজনের ভারী মাথাটা রাখলে ভালো তো হবেই। ফাঁকে দিয়ে আমার পা দুটো অবশ হয়ে গেছে, নড়তে পারছি না। বাই দ্য ওয়ে, নিনিটাকে? কেন বলুন তো? রাতে আমার হাতটাকে জড়িয়ে ধরে যেভাবে নিনি নিনি করছিলেন আর নাক মুখ গড়ছিলেন। আমি? মজা করছেন আপনি? আপনার মনে হচ্ছে আমি মজা করছি? আমার পা দুটো তো নেই মনে হচ্ছে। এই অবস্থায় আমি মজা করব? আচ্ছা ঠিক হয়ে যাবে, আমি ওয়াশরুম থেকে আসি। মোমো কোনো মতে পালালো যেন ওখান থেকে। এ কদিন নিনিকে জড়িয়ে ধরে ঘুমাতে ঘুমাতে সে অভ্যস্ত হয়ে গেছে। নিনিটা এত ফ্লাফি আর তুলতুলে যে ঘুম চোখে না থাকলেও ঘুম চলে আসে। নিনির কথা হঠাৎ মনে হলো। কালকে বাসায় অনেকক্ষণ একা ছিল বেচারি। কি করেছে কে জানে। ফ্রেশ হয়ে হাত মুখ ধুতে ধুতে নিজেকে আরেক দফা জ্ঞান দিল। রিয়ান কেমন আচরণের জন্য সরি বলতে হবে। গিয়ে দেখলো কেউ নেই। একজন নার্স এসে বলল, আপনি মিস মোমো?
জি, এই কাগজটি একজন ভদ্রলোক দিয়ে গেছেন। মম কাগজটা খুলে দেখলো রিয়ান দিয়ে গেছে। সে বাড়ি চলে গেছে, ফ্রেশ হয়ে অফিসে যাবে। আজকের জন্য ওকে ছুটি দিয়েছে। তবে নিচে একটা ওয়ার্নিং দিয়ে বলেছে, পা দুটো তো ভর্তা করে দিয়েছেন, পরের বার এর পরিবর্তে কি পুরস্কার দিবেন তা ঠিক করে নিন। মম কাগজটা ভাঁজ করে ব্যাগে রেখে দিল। এমন বাচ্চা সুলভ আচরণ দেখে হেসে ফেলল। কেবিনের দিকে তাকিয়ে রায়হান সাহেবকে দেখে নিল একবার। তিনি ঘুমাচ্ছেন। ঘড়ির দিকে তাকিয়ে নিচে নাস্তা করতে চলে গেল। কালকে ঠিকমতো খাওয়া দাওয়া হয়নি, তাই প্রচণ্ড খিদে পেয়েছে। ক্যান্টিনে দুটো পরোটা, ডিম ভাজি আর ডাল অর্ডার দিল। খেতে খেতে রিয়ানের কথা আবারও মনে পড়ল। খাওয়ার মাঝে হাসি চলে আসে। কী দেখে এমন হাসছ? নিক্কন এক কাপ ধোয়া ওঠা কফি নিয়ে ওর সামনে এসে বসলো। মোমো খাওয়ায় মনোযোগ দিয়ে বলল, তেমন কিছু না। আব্বুর স্বার্থে কতদিন সময় লাগবে? নিক্কন আলতো করে গরম কফিতে চুমুক দিয়ে বলল, আপাতত 3 দিন পর জেনারেল ওয়ার্ডে নেওয়ার পর 1 সপ্তাহের মধ্যে আশা করে বাসায় নিয়ে যেতে পারবে। মোমো মাথা নাড়ালো। তারপর দুজনেই চুপ করে রইল। নিক্কন কফি খেতে খেতে বলল, অফিস কেমন চলছে তোমার? ভালোই। কোনো সমস্যা হলে ভাইকে বলো, ও সমাধান করে দিবে। মোমো আবারও মাথা নাড়ল। কী করে যেন রিয়ানের পরিবারের সাথে কেমন আষ্টে পিষ্টে জড়িয়ে যাচ্ছে ও। এতটা কাকতালীয় ঘটনা কী করে হচ্ছে তা মাথায় আসছে না ওর। বিলের প্রসঙ্গ ওঠানোর আগে নিক্কনের ফোনে কল চলে আসে। ও দৌড়ে বলল, হ্যাঁ আমি এক্ষুনি আসছি। ফোন কেটে রেখে বলল, আচ্ছা তাহলে পরে কথা হচ্ছে, তুমি খেয়ে নাও, আমি আসি। নিক্কন উঠে চলে গেল। মোমো কিছু বলার সুযোগ পেল না। ও ধীরে সুস্থে খেয়ে বিল দিতে গেলে জানতে পারলো ওর বিল পে করা হয়ে গেছে। এটা যে নিক্কনের কাজ খুব ভালো করে বুঝতে পারছে। এভাবে ঋণী করতে থাকলে শোধ করবে কিভাবে? ভাবতে ভাবতে ক্যান্টিন থেকে বেরিয়ে এলো। 3 দিন পর জেনারেল ওয়ার্ডে রায়হান সাহেবকে স্থানান্তর করলো। এই 2-3 দিন মোমোকে হাফ আওয়ার কাজ করার নির্দেশনা দিয়েছে অফিস থেকে। যদিও এত সুযোগ সুবিধা নিতে চাইছিল না, কিন্তু কেউ ওর কোনো কথা শুনল না। রিয়ানের সাথে দেখা হয়নি এ কদিন। নিক্কনও ব্যস্ত থাকে বলে কথা হয় না। তাও নিয়মিত দেখে যায় রায়হান সাহেবকে। মোমোর অনুপস্থিতিতে মাধুরী খালা দেখাশোনা করতে লাগলো। আজকে কাজ শেষ করে মোমো সোজা হসপিটালে চলে গেছে। সব মিলিয়ে 3-4 দিন পর কথা হবে রায়হান সাহেবের সাথে। মোমো কেবিনে ঢুকে দেখলো তিনি অপর পাশে মুখ ফিরিয়ে শুয়ে আছেন। তাকিয়ে আছেন খোলা জানালার দিকে। মৃদু বাতাস আসছে। বেশ ভালো লাগছে বাতাসটা। মোমো আস্তে আস্তে তার দিকে এগিয়ে গিয়ে বসলো বিছানার পাশে ছোট টুলটায়। কিছুক্ষণ নীরবে তাকিয়ে থেকে ডান হাতটা নিজের মুঠোয় আবদ্ধ করে নিল। সোয়া পেতে তিনি ফিরে তাকালেন মোমোর দিকে। তার শুকনো চেহারা দেখে ওর চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। রায়হান সাহেব মৃদুস্বরে বললেন, কেমন আছিস মা? ভালো। আমাকে কেন বললে না তোমার শরীর এত খারাপ করছিল? এমন কি কেউ করে? তিনি চুপ করে রইলেন। মোমো আবারও বলল, তোমার কিছু হলে আমার কি হতো বলো তো তুমি? এবার তিনি মুখ খুললেন। বললেন, এই জন্যই তো তোর বিয়েটা দিতে চেয়েছিলাম। তোর মুখ দেখে বুঝতে পেরেছিলাম তোর বিয়েতে মত নেই। তোকে বিয়ে দিয়ে ভালো কোনো পরিবারের হাতে তুলে দিতে পারলে আমি মরে গিয়েও শান্তি পেতাম। মোমো আস্তে করে বলে, তোমাকে ছেড়ে যেতে চাই না আব্বু, এখন তো আরও চাই না। আর তুমি আমাকে ছেড়ে এত তাড়াতাড়ি যাবে না। আম্মুটাও তাড়াতাড়ি চলে গেল। রায়হান সাহেব কাপা হাতে ওর হাত দুটো ধরে বলল, তোর কাছে আর কিছুই চাইব না। এই শেষবার তুই এই বিয়েতে রাজি হয়ে যা। যতটুকু জেনেছি ছেলের পরিবার দুটোই ভালো। জানি আব্বু, তাহলে রাজি কেন হতে চাইছিস না? আমার যে মন উঠে গেছে ছেলে শব্দটার উপর। আমার ভালো লাগে না। তাছাড়া তোমার শরীরও এখন ভালো নয়। তুই বিয়ে করলে দেখবি আমি ভালো হয়ে গেছি। থামুন আব্বু, তোমার শরীরটা অনেক দুর্বল। মাত্র সব কিছু খুলে এখানে শিফট করেছে। একটু রেস্ট নাও। তুমি ভালো হলে পরেও বিয়ের আলোচনা করা যাবে। না, আগে তুই কথা দিয়ে তুই বিয়েটা করবেই। মেশিন হঠাৎ জোরে জোরে শব্দ করতে লাগলো। হার্টবিট বেড়ে যাচ্ছে, প্রেশারও বাড়ছে। মোমো ভয়ে বলল, আচ্ছা ঠিক আছে, কথা দিলাম। এখন একটু শান্ত হয়ে ঘুমাও। রায়হান সাহেব আস্তে করে শান্ত হয়ে গেল। চোখ বন্ধ করতে মোমো মাথায় হাত বুলিয়ে দিল। একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলল, আব্বু, কেন দূরে পাঠিয়ে দিতে চাইছো তোমার কাছ থেকে? পরদিন সকালে বাসা থেকে তৈরি হয়ে এসে দেখলো কেবিনের ভিতরে কারা যেন কথা বলছে। হাসির শব্দ বেশি আসছে। মোমো দরজা খুলে দেখলো রাকিব হাসান আর ফেরদৌসী এসেছেন। সাথে রাশেদ হাসানও আছেন। রায়হান সাহেবকে দেখতে এসেছেন তারা। তিনি আজকে বিছানায় হেলান দিয়ে বসে আছেন।
ওকে ডেকে বললেন, মা দেখ তো এই শাড়ি গহনাগুলো পছন্দ হয় কিনা, ওনারা নিয়ে এসেছেন। এগুলো কার, আমাকে কেন দিচ্ছ? তোর জন্য, তোর বিয়ের। কালকে আমি তাদের তোর রাজি হওয়ার কথা জানিয়ে দিয়েছি, তাই তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন। মমো একবার তাদের দিকে তাকালো। ও কী বলবে তার অপেক্ষায় সবাই উৎসুক হয়ে ওর দিকে তাকিয়ে আসে। সবার মুখেই হাসি। মমো ফেরদৌসীকে ডেকে বললেন, আমি আপনার সাথে আলাদা করে কিছু কথা বলতে চাই। তিনি সবার দিকে একবার একবার করে তাকালেন। রায়হান সাহেবের মুখ আবারও শুকনো হয়ে গেল, এ ভেবে যে মমো আবার না করে দেয়। ফেরদৌসী রাজি হয়ে ওকে নিয়ে কেবিনের বাহিরে চলে এলেন। মমো কোনো প্রকার ভনিতা না করে বলল, বিয়েতে আমার কিছু শর্ত রয়েছে। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে মমো চিত্তে। এটা গল্পের দ্বিতীয় অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।